নমস্কার, জয় হিন্দ। আমি অ্যাডভোকেট অরিন্দম কাঞ্জিলাল, the founder, director and CEO of AK Law Academy, the preeminent law institution of West Bengal. Hot topic of today, আলোচনার বিষয়বস্তু, ইম্পর্টেন্ট ডিসকাশন, এবং সবথেকে বড় কথা যেটা নিয়ে বহু মানুষজন বহু জায়গা থেকে অনুরোধ জানিয়েছিলেন ব্যক্তিগত পরিসরে, এবং অনেকে ফোন করে জানিয়েছিলেন যে দাদা এটা নিয়ে যদি কিছু একটু সহায়তা পাওয়া যায় বা যদি কিছু সাজেশন পাওয়া যায় সেটা অনেকাংশে উপকারী হবে। অনেকে মেসেজ করে হোয়াটসঅ্যাপে জানিয়েছিলেন যে দাদা এটা নিয়েও যদি কিছু কনভারসেশন করেন বা এটা নিয়েও যদি আমরা কোনো ডিসকাশনে যাই। সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস, ইম্পর্টেন্ট ডিসকাশন, ভয়ঙ্কর ইম্পর্টেন্ট ডিসকাশন। কেন? ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস 2022 এবং 2023 সালের পরীক্ষার্থী অর্থাৎ যারা যারা অ্যাসপিরেন্ট আছো, আজকের এই সেশনটা তাদের জন্য সর্বপ্রথম ভীষণভাবে দরকারি। দ্বিতীয়ত কথা, যারা এখন অবধি মনস্থির করে ফেলেছো বা যারা মনস্থির এখন অবধি করে ফেলোনি যে জুডিশিয়াল সার্ভিসটা আমি যে বসতে যাচ্ছি তার জন্য কতটা কি রেঞ্জ অফ প্রিপারেশনের দরকার, তাদের জন্য আজকের এই সেশনটা ভীষণভাবে কিন্তু গুরুত্বপূর্ণ, বা তাদের জন্য এই সেশনটা আজকে অনেকটাই বেশি ইম্পর্টেন্ট হতে পারে, বা রাদার যদি তুমি চাও সেখানে নিশ্চয়ই হতে পারে। আলোচনার টপিক ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস, WBJS। কি নিয়ে আলোচনা করব? ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস 2022-এর পরীক্ষা সর্বপ্রথম কবে হতে পারে এটা নিয়ে অলরেডি বহুবার বলেছি, তা সত্ত্বেও আরেকবার জানাচ্ছি। 2022-এর যে WBJS এক্সামিনেশন সেটা এ মাসের শেষের দিকে নোটিফিকেশন বেরোনোর একটা হাই রেঞ্জ অফ প্রবাবিলিটি আছে, অথবা নভেম্বরেও বেরোনোর একটা হাই রেঞ্জ অফ প্রবাবিলিটি আছে। সেই ধরনের দিকে কিন্তু পিএসসি এগোচ্ছে। এই মুহূর্তে সেটা সম্পর্কে কোনো রকম কিছুই বলা বা প্রিকনসিভড ওয়েতে কিছু বলতে পারাটা কারোর পক্ষে সম্ভব নয়, আমার পক্ষে তো নয়। কেননা এটা বলার এখতিয়ার বা এটা বলার মতো অথরিটি আমার নেই। ইট উইল বি ডিসাইডেড বাই দ্য পাবলিক সার্ভিস কমিশন অফ ওয়েস্ট বেঙ্গল। সুতরাং আমি এটাকে খুব একটা আলোচ্য বিষয়ের ভেতরে রাখছি না। মেনলি যেটা আমি আলোচ্য বিষয়ের ভেতরে রাখছি বা যেটাকে নিয়ে আমি মেনলি ডিসকাশন শুরু করছি, দ্য পয়েন্ট অফ ডিসকাশন উইচ আই এম অ্যাকচুয়ালি গোয়িং টু মেক টুডে, দ্যাট ইজ WBJS 2022 অ্যান্ড 2023 এর যারা ক্যান্ডিডেটস তাদের এক্স্যাক্টলি পরীক্ষাটার জন্য কিভাবে অ্যাপ্রোচ করা উচিত। কেননা এটা নিয়ে অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে এটার সম্পর্কিত একটা কোনো কন্টেন্ট যেটা একটা ইম্পর্টেন্ট কোনো ইনফরমেটিভ কন্টেন্ট হতে পারে, যেটার থেকে আমরা নিজেরাও কিছু জানতে পারি, সেই সংক্রান্ত বিষয়বস্তুগুলোকে আমরা একটু যদি ডিসকাশনের ভেতরে রাখি বা একটু যদি আলোচনা নিয়ে আসি। সো উইদাউট ওয়েস্টিং এনি সর্ট অফ ফার্দার টাইম আমরা আজকে শুরু করে দিচ্ছি যে যারা যারা WBJS এর 2022 এবং 2023-এ ক্যান্ডিডেটে আছো তাদেরকে আমরা এক্স্যাক্টলি কি ফর্মেশন মেনটেন করতে বলতে পারি, বা তাদেরকে আমি এক্স্যাক্টলি কিভাবে বলতে পারি নিজের জায়গাটাকে স্পেকুলেট করার জন্য বা কনস্ট্রাক্ট করার জন্য। গুড ইভিনিং দিশা, ভেরি গুড ইভিনিং। সো সর্বপ্রথম মাথায় রাখতে হবে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস পরীক্ষাটা তিনটে ক্যাটাগরাইজেশনে ডিভাইডেড: প্রিলিমিনারি, মেন্স অ্যান্ড ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট। প্রিলিমিনারি হবে 200 নম্বরের 200 মার্কস, মেন্স হবে 1100 নম্বরের 11টা পেপার নিয়ে 1100 মার্কস, এবং ভাইভা অর্থাৎ পার্সোনালিটি টেস্ট হবে 100 মার্কসের টোটাল। প্রসঙ্গত ক্রমে এটা অনেকে জিজ্ঞেস করেছিল যে দাদা প্রিলিমিনারি মার্কস কি মেন্স পরীক্ষাতে কাউন্ট হয়? আনসার হচ্ছে না। যারা জানো না তারা জেনে নাও, কিন্তু ভুল ইনফরমেশন জেনো না। অনেকে এটা জিজ্ঞেস করেছিল যে দাদা প্রিলিমিনারি পরীক্ষার যে নাম্বারটা, যে টোটাল কাট অফ মার্কসের জায়গাটা আসবে, সেটা কি মেন্স পরীক্ষাতে ক্যালকুলেটেড হবে? দ্য আনসার ইজ নো। কিন্তু মেন্স পরীক্ষার যে 1100 নাম্বার এবং ইন্টারভিউয়ের যে 100 নাম্বার, এই দুটো নাম্বারকে ক্লাব করে অর্থাৎ 1200 নাম্বারের উপরে বেস করে কিন্তু ফাইনাল কাট অফটা আসে। এটা একটু মাথায় রাখতে হবে। দেয়ারফোর আমাকে এটা অবশ্যই মাথায় রেখে চলতে হবে, প্রিলিমিনারিটাকে শুধুমাত্র আমায় জাস্ট ক্লিয়ার করতে হবে, জাস্ট প্রিলিম স্টেজটাকে ক্র্যাক করতে হবে, যাতে আমি মেন্স পরীক্ষাটা লিখতে পারি। খেলা কিন্তু দাঁড়িয়ে আছে মেন্সের উপরে। বারবার করে বলছি, ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস তোমাকে মেন্স ক্লিয়ার করাতে পারে, কোনো প্রিলিমিনারি, কোনো কোচিং ইনস্টিটিউট, কোনো অরিন্দম কাঞ্জিলাল, কোনো অন্যান্য কোনো ব্যক্তিত্ব কেউ তোমাকে কিন্তু ক্লিয়ার করাতে পারবে না। ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস যদি তোমাকে সত্যিই কেউ ক্লিয়ার করাতে পারেন, যদি সত্যিই কেউ ক্র্যাক করাতে পারেন, সেটি হচ্ছে মেন্স পরীক্ষা, অর্থাৎ ওই 1100টা নাম্বার, 1100 মার্কস। এবং অনেকে এটাও জিজ্ঞেস করেছিল যে দাদা মেন্স পরীক্ষায়
টোটাল যে সাবজেক্টের ডিভাইডেশনটা বা সিলেবাসের যে স্ট্রাকচারাইজেশনটা সেটাকে নিয়ে যদি একটু বলে দেন তো আমি সেটাও একটু বলে দিচ্ছি। প্রিলিমিনারি পরীক্ষায় টোটাল, আমি একটু প্রিলিমসটা দিয়ে শুরু করি তাহলে বিষয়টা রিলেট করতে সুবিধা হবে। প্রিলিমিনারি পরীক্ষাতে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস 2022 বা 2023 প্রিলিমিনারি পরীক্ষাতে টোটাল ইংলিশ থেকে থাকছে হচ্ছে 30 নাম্বার, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার এবং রিজনিং থেকে থাকছে হচ্ছে 40 নাম্বার, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট থেকে থাকছে তোমার 60 নাম্বার অর্থাৎ 60 মার্কস, সিআরপিসি ভুল বললাম একটু, ইংলিশ থেকে থাকছে হচ্ছে 30 মার্কস, জিকে, কারেন্ট অ্যাফেয়ার এবং রিজনিং থেকে থাকছে হচ্ছে 40 মার্কস, হয়ে গেল। ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট থেকে থাকছে 20 মার্কস এবং সিআরপিসি আইপিসি মিলিয়ে থাকছে হচ্ছে 20 মার্কস, কন্ট্রাক্ট টর্ট মিলিয়ে থাকছে হচ্ছে তোমার 20 মার্কস, সিভিল প্রসিডিওর কোড থেকে থাকছে হচ্ছে তোমার 20 মার্কস, পার্সোনাল ল থেকে থাকছে তোমার 10 মার্কস অর্থাৎ হিন্দু ল এবং মুসলিম ল মিলিয়ে থাকছে তোমার 10 মার্কস এবং ল অফ লিমিটেশন থেকে তোমার থাকছে 20 মার্কস। এই যে 200 নাম্বারের ক্যালকুলেশনটা হলো, এটা হচ্ছে তোমার প্রিলিমিনারি পরীক্ষার জন্য স্ট্রেট কাট। এই প্রিলিমিনারি পরীক্ষাতে ভাই আমাকে প্রিলিমসটা ক্র্যাক করতে গেলে কত পেতে হবে? প্রিলিমস ক্র্যাক করার জন্য যে ফাইনাল কাট অফটা আসে সেটা পাবলিক সার্ভিস কমিশন বা ওয়েস্ট বেঙ্গল পিএসসি এটা ডিসাইড করেন, ফাইনাল ডিসিশন মেকার এবং ফাইনাল ডিসিশন টেকার ওনারাই। বিগত বছরের যা ট্রেন্ড এবং তার আগের বছরের যা ট্রেন্ড কোনোটাই ফলো আপ করে কিন্তু চলার মতো পরিস্থিতি নেই। কেন কথাটা বলছি? গত বছর আই ওয়াজ দ্য ফার্স্ট পার্সন, প্রথম ব্যক্তিত্ব, এটাও আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি কেউ ভুল প্রমাণ করতে পারে আমি মেনে নেব। আই ওয়াজ দ্য ফার্স্ট পার্সন যে ক্লাসের ভেতরে ফার্স্ট টাইম বলেছিলাম যে এবারে মানে অর্থাৎ আগের বছর প্রিলিমিনারিতে কাট অফ যাবে 120-র ওপরে এবং অ্যাজ ইউজুয়াল দ্যাট হ্যাপেন্ড। 123 ওয়াজ দ্য ফাইনাল কাট অফ লাস্ট ইয়ার ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস। আমি বারবার করে বলেছিলাম কিন্তু মেজরিটি অফ দ্য পিপলই এটা নিয়ে আমাকে ক্রিটিসাইজ করে বলেছিলেন যে এটা কোনোদিনই হতে পারে না, যে কি বলছেন ভাই। ইভেনচুয়ালি এরকমভাবে অনেকে বলেছিলেন যে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে, 120-র ওপরে প্রিলিমসে কোনোদিনও হয় না। যখন অ্যাকচুয়ালিটিতে পাবলিক সার্ভিস কমিশন সেই জিনিসটা ডিসক্লোজ করেন যে হ্যাঁ 123 ইজ দ্য কাট অফ, সেই লোকগুলোই ফোন করে বলেছিলেন খুব বড় সড়ো ভুল হয়ে গেল, একটা চান্স মিস করে গেলাম, যদি আপনার কথা শুনে ওই আরেকটু বেশি স্ট্যান্ডার্ডাইজেশন নিয়ে পড়ে রাখতাম তাহলে হয়তো প্রিলিমসটা বেরিয়ে যেত। এটা হয়েছে আগের বারে, খুব ডাহাভাবে এই জিনিসটা আমরা প্রত্যেকে ফেস করেছি। নট ইভেন দ্যাট, এটার সাথে সাথে আরেকটা বিষয় একটু বলি। এই যে কাট অফ মার্কসের বিষয়টা, কাট অফ মার্কসটা নির্ধারিত হবে কি অনুযায়ী, বা ভাই কাট অফ মার্কস যেটা আসবে সেটা সেই কাট অফটাকে আমি কি করে ডিসাইড করবো? কাট অফ মার্কস অ্যাকচুয়ালিটিতে ডিসাইডেড হয়, পাবলিক সার্ভিস কমিশন যেভাবে ডিসিশন নেন সেটা হচ্ছে কোয়েশ্চেনের কতটা টাফনেস আছে, অর্থাৎ কোয়েশ্চেন কতটা ইজিয়েস্টিভ না কোয়েশ্চেন ততটা টাফেস্টিভ কোনটা। যদি কোয়েশ্চেন পেপার এক্সেসিভলি হার্ড হয় বা যদি মোটামুটি মডারেট পেপার হয় তাহলে কাট অফের মার্কস নিচের দিকে থাকবে। ল অফ ডিমান্ড, এটা ইকোনমিক্সের প্রিন্সিপাল, আমার কোনো প্রিন্সিপাল নয়, পাবলিক সার্ভিস কমিশনে একই প্রিন্সিপালে চলেন। যদি কোনো অবস্থাতে প্রিলিমিনারি কোয়েশ্চেন পেপার হার্ড হয় বা একটু মডারেটেড হার্ড হয় তাহলে কাট অফের পরিমাণটা নিচের দিকে থাকবে, যেটা বিগত বছর কিন্তু হয়নি। কিন্তু যদি দেখা যায় প্রিলিমসের পেপার একটু ইজি, অর্থাৎ ইজিলি পারমিসেবল বা ইজিলি হ্যান্ডেলেবল বা ইজিলি ট্যাকেলেবল, তাহলে সেখানে কিন্তু কাট অফ মার্কসের পরিমাণটা যথেষ্টই বড় থাকবে, যথেষ্ট হাইয়ের দিকে থাকবে, যেটা বিগত বছর অর্থাৎ 2021 সালে ঘটেছিল। সুতরাং এবারে কি হতে পারে, তার আগে আমি একটু এর আগের বছর তার আগের বছর একটু ফেরত যাই। পরিষ্কার কথা, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, কোনো বড় সড়ো বাতেলা মেরে লাভ নেই, ম্যাথামেটিক্সে এসো, লজিকে এসো। গত বছরের আগের বছর কি হয়েছিল? মোটামুটি একটা সেমি মডারেটেড কাট অফ, ইফ আই এম নট রং 107 ছিল হচ্ছে তোমার কাট অফ টোটাল, বোধহয় এরকমই হতে পারে, আমার এক্স্যাক্ট খেয়াল নেই, 106 কি 107 মতো কাট অফ ছিল। কিন্তু আগের বছর সেই কাট অফটা এক লাফে জাম্প করে অনেকটা বেড়ে যায় এবং যেটা একটু বড় সড়ো সমস্যার অধিকাংশ ছাত্রছাত্রীদের জন্য কারণ হয়ে গেছিল, যারা কিনা নমিনাল বেসিসে কিছু পড়াশুনো করে ভেবেছিলেন যে খুব শর্টকাট মেনটেন করে ভাই আমি ইজিলি বেরিয়ে যেতে পারবো। সেটা কিন্তু অ্যাকচুয়ালিটিতে হয়নি, অনেস্টলি বলছি সেটা হয়নি। এবং প্রিভিয়াস ইয়ারের ট্রেন্ডস মেনটেন করে বা যদি আমি গত বছরের ট্রেন্ডসটাকে আমি ঠিকঠাকভাবে ধরি তাহলে এবছরও কি সেরকম একটা হওয়ার প্রবাবিলিটি আছে? ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস 2022 ক্যান্ডিডেটসদের বলছি, হওয়ার কি এরকম একটা কোনো প্রবাবিলিটি আছে? আনসার হচ্ছে হ্যাঁ, অবশ্যই আছে। কেন? যদি ভালো করে তুমি অবজার্ভ করো, আমি অবজারভেশনের কথা বলছি, রোট লার্নিং এর কথা বলছি না, নোটস পড়ার কথা বলছি না, আমার কাছে পড়ার কথা তো বলছিই না, আমি বলছি তুমি অবজারভেশন যদি ভালো করে করো তাহলে দেখতে পাবে
কি দেখতে পাবে? প্রত্যেক বছর পাবলিক সার্ভিস কমিশন প্রশ্নপত্র অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের যে প্রশ্নপত্র সেটা whether it's concerned about the preliminary, whether it is concerned about the mains examination, দুটোতে একটা সিগনিফিকেন্ট চেঞ্জেস করছে। কি সেই চেঞ্জেস? স্ট্যান্ডার্ডাইজেশনটাকে আস্তে 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 অনেকটা ইমপ্রুভমেন্টের জায়গায় নিয়ে যাচ্ছে। এটা সব থেকে বড় ফ্যাক্টর। তুমি চাইলে এটা অস্বীকার করতে পারবে না, আমিও চাইলে এটা অস্বীকার করতে পারবো না, এটা হচ্ছে। সুতরাং 2022-এও কি তা হতে পারে? আনসার হচ্ছে অবশ্যই ইয়েস, হতেই পারে। সুতরাং প্রিলিমিনারিটার জন্য তুমি ভালো করে প্রিপারেশন নাও, 200-তে 150 পেতে হবে এই টার্গেট করে চলো, বিকজ ইউ নেভার নো কখন কোন সময় কি হবে কেউ জানে না। আর আমি পড়াশুনো এবং আমার বিজনেস, বাকিদের যে পড়াশুনো এবং আমার যে ব্যক্তিগত কনস্ট্রাকশনের ব্যবসা বা আমার অন্যান্য যে সমস্ত ব্যবসা আছে, এই দুটো জায়গাতে কখনো আমি রিস্ক নিতে পছন্দ করি না, কখনো নয়। কেননা আমি এমন একটা অ্যাডভান্স স্টেজে ছাত্রছাত্রীদের রাখার চেষ্টা করি যেখান থেকে দাঁড়িয়ে ভাই তার পক্ষে অনেকের থেকে অনেকটা বেশি কাজটা সহজ হয়, পরিষ্কার স্পষ্ট কথাবার্তা। তার জন্য আমার খুব লিমিটেড পার্সেন্ট আমার কাছে পড়ে, আমি এক্সেসিভলি লিমিটেড লোকজনকে পড়াই। আমার 100 জনের ব্যাচে কোনোদিনও কোনো হয়নি, এরকম হবেও না, ইন ফিউচার হতে দেবও না। লিমিটেড ক্যাপাসিটির লোকজন যারা সত্যি খাটতে ইন্টারেস্টেড। তোমাদেরকেও বলছি, তুমি খাটার চেষ্টা করো, তুমি লড়াই করার চেষ্টা করো, তুমি পড়ার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার প্র্যাকটিস করাটা বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। এটা আমার রিকোয়েস্ট। অ্যান্ড ইউ নো ওয়াই আই মেক দিস রিকোয়েস্ট? আমি কেন এই রিকোয়েস্টটাকে তৈরি করি বা বারবারই রিকোয়েস্ট আমি কেন করি? কারণ অধিকাংশ লোকের ক্ষেত্রে আমি দেখেছি, বা যারা যারা মেজরিটি অফ দ্য পিপল, যারা যারা মেজরিটি অফ দ্য স্টুডেন্টস আমার কাছে আসেন পড়ার জন্য, তাদের ভেতরে আমি অধিকাংশ ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস ক্যান্ডিডেটদের রিফিউজ করে দিই, নিই না। কেন নিই না? তার পিছনে দুটো কারণ আছে। এক, ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস আমার কাছে পড়তে গেলে আমার দুটো ক্রাইটেরিয়া। এক হচ্ছে তোমার ল পেপারগুলো সম্পর্কে একটা ভালো ইন ডেপথ আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, নাম্বার 1। এবং নাম্বার 2, ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় যদি আমার কাছে পড়তে হয় এবং যদি পরীক্ষাটা ক্লিয়ার করতে হয় বা যদি পরীক্ষাটা ক্র্যাক করতে হয়, তোমায় পার ডে বাই 10 ঘন্টা মিনিমাম পড়তে হবে। যদি তুমি রাজি থাকো আমার কাছে এসো, যদি রাজি না থাকো এসো না, কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি যদি মনে করো যে আমি ওই সামান্য একটু সময় দিয়ে পড়বো, আমি নমিনাল একটা টাইম ফ্রেমিং মেনটেন করে পড়বো, কোনো মতে জিনিসটাকে পড়বো, হয়ে যাবে, করে নেব, স্টেজে ম্যানেজ করে নেব, অ্যাসিওর করছি জুডিশিয়াল সার্ভিস ক্লিয়ার হবে না। যে কারণে আমার ক্লিয়ার হয়নি, আমি ভেবেছিলাম লাস্ট মোমেন্টে ম্যানেজ করে নেবো, হয় না। ঠেকে শিখেছি, দেখে নয়, ঠেকে শিখেছি। দেখে তো শিখেছি কিন্তু ঠেকেও শিখেছি। সেই কারণের জন্য তোমাদের বলছি, শর্টকাট পদ্ধতি অবলম্বন করাটা বন্ধ করতে হবে। কি কি সেই শর্টকাট পদ্ধতিগুলো কি কি? 1 by 1 আসবো। এটা গেল প্রিলিমসের সেক্টর। সেকেন্ড আসবো হচ্ছে মেন্সের সেক্টর। আমি লিখে দিচ্ছি, যদি এখানেও ভুল প্রমাণিত হই আমি মেনে নেব, আমি মেনে নেব, ওপেন লাইভে এসে বলবো হ্যাঁ এখানে আমি ভুল ছিলাম। ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের যে মেন্স এক্সামিনেশন, সেখানে দুটো ল্যাঙ্গুয়েজ পেপার থাকে। One is English, second one is Bengali, Hindi, Tamil, Telugu, whatever the fact might be. সে যাই থাকবে থাকবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ পেপার কোনো সমস্যা হবে না, চ্যালেঞ্জ রইল। সমস্যা হবে তোমার নিজস্ব রিজিওনাল ল্যাঙ্গুয়েজ পেপারে, যেটা বাংলা, হিন্দি, নেপালি, সাঁওতালি। তুমি একদিন ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারটাকে তুলো, বাংলা পেপারটাকে বের করো বা হিন্দি পেপারটাকে বের করো, এবং কোনোদিনও বসে ওই পেপারটিকে 3 ঘন্টায় তুমি সলভ করে আমাকে একবার জানিও যে স্যার আমি 3 ঘন্টাতে গোটা পেপার শেষ করতে পেরেছি। পারবে না তুমি, তার জন্য পারবে না কি মানে একদমই পারবে না? নিশ্চয়ই পারবে, এফর্টটা দিতে হবে। কেন বলছি কথাটা? ল ডিপার্টমেন্টে পড়ার সময় থেকে আমাদের বাংলা ভাষা হোক বা হিন্দি ভাষা হোক, যেটাই হোক না কেন, সেই ভাষাগুলোর ওপরে আমাদের দখলটা চলে যায়। কিসের দখল? বলার দখল, শোনার দখল না, পড়ার দখল এবং লেখার দখল। পড়ার দখলটা অতটা না গেলেও লিখতে গেলে তোমার কষ্ট হবে। আমি অ্যাসিওর করলাম, তুমি করে দেখো একদিন, যদি ভুল প্রমাণিত করো আমি মেনে নেবো ওপেন ফোরামে ফেসবুক লাইভে এসে। তোমার সব থেকে কষ্ট হবে একটা জায়গাতে, সব থেকে পেন হবে একটাই জোনে মাত্র, অনলি ইন ওয়ান জোন। দ্যাট ইজ, তুমি যখন বাংলা পেপারটা লিখতে যাবে তুমি নিজে বুঝতে পারবে তোমার স্পেলিং মনে পড়ছে না, তুমি নিজে বুঝতে পারবে তুমি প্যারাগ্রাফটাকে ফ্রেম করতে পারছো না,
তুমি নিজে বুঝতে পারবে। ট্রান্সলেশন করতে দিয়েছে, নর্মাল ট্রান্সলেশনে এই শব্দটার কি মানে এখানে আমি বসাবো, আমি ধরতেই পারছি না। এটা হবে, এই সমস্যাটা আস্তে 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 কাটাতে হবে। তার জন্যই কিন্তু সর্বপ্রথম আমার রিকোয়েস্ট, ল্যাঙ্গুয়েজ পেপারকে হালকা করে কেউ নিও না। আমি দেখি 90% মেজরিটি অফ দ্য পিপল যারা যারা ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার প্রিপারেশন করতে আসছেন, সবার প্রথমে ল্যাঙ্গুয়েজ পেপার কুছ নেই হোগা সর বাদ মে কর লেঙ্গে, ওই বাদ মে কর লেঙ্গে করতে গিয়ে যে পেছনে এত বড় একটা বাম্বু ঢুকে যায়, এবং যখন ঢুকে যায় তারপরে এসে তারা বলেন নেই স্যার আপ সহি বলে থে, इसमें बहुत दिक्कत आ रहा है। एंड दिस इज नेचुरल। जब भी आप किसी चीज में उतरोगे वही काम को ढंगा तरीके से करने के लिए तो सबसे पहले आपको अपने आप पे भरोसा रखना पड़ेगा, प्रैक्टिस रखना पड़ेगा कि हाँ भाई जो काम हम करने जा रहे हैं उस काम पे मेरा दखल अंदाज जरूर होना चाहिए। अगर बिना कुछ सोचे समझे अगर आप मैदान में कूद गए, क्षेत्र में आ गए और उसके बाद फंस गए तो अर्जुन की तरह आप बाहर नहीं निकल पाओगे। हमेशा याद रखना, हमेशा याद रखना, ऑलवेज रिमेंबर वन थिंग, যদি না বুঝে নামিস খেলতে, ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস ইজ এ কম্পিটিটিভ এক্সামিনেশন। পরিষ্কার কথা, নাটক মেরে লাভ নেই। ইটস এ কম্পিটিটিভ জোন। এখানে তুমি ল পড়তে আসছো না, জাজ হতে আসছো। হবে ল এর থ্রুতে, কিন্তু ল পড়তে তুমি এখানে আসছো না। যেটা পড়েছো সেটাকে রিফ্যাব্রিশ করতে আসছো, সেটাকে নিজের মতো ইমপ্লিমেন্ট করতে আসছো, লিখতে আসছো, শিখতে আসছো, এই তো স্টোরি। ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের মেন্স পরীক্ষায় প্রথম দুটো পেপার থাকবে ল্যাঙ্গুয়েজ, 9টা থেকে 12টা ইংলিশ, 9টা থেকে 12টা ইংলিশ, 2টো থেকে 5টা হচ্ছে তোমার বেঙ্গলি প্রথম দিন। এবং এটা আমার প্রত্যক্ষ এক্সপিরিয়েন্স থেকে, আমার বন্ধু বান্ধবদের থেকে দেখা, যারা যারা আমার মতো আনসাকসেসফুল ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসে যারা আমরা ক্লিয়ার করতে পারিনি, প্রথম দিনেই ওই বাংলা পেপারটাই 90% বাকি এক্সামের কনফিডেন্সটাকে ভেঙে গুড়িয়ে দেয়। কেন? প্র্যাকটিস নেই তাই। এবং অধিকাংশ ক্ষেত্রে আমি জানি না কেন, আমি যতবার বলি, কিছু কিছু এক্সেপশনাল লোকজন থাকেন তারা ডেফিনেটলি মেনটেন করেন, কিন্তু অধিকাংশ লোকজনকে আমি দেখি যখনই বলি যে বাবা ল্যাঙ্গুয়েজ পেপারটা প্র্যাকটিস কর, বসে আমার সাথে বস, করে এনে আমাকে দেখা, দেখিয়ে কারেকশন করা, কেন জানি না অধিকাংশই বলে স্যার যদি ভুল হয়। তোমার যদি ভুল হয়, ভুলটাই তো আমার ঠিক করে দেওয়াটা আমার বা আমাদের মতো মানুষদের কাজ। এখানে ভুলটা করে যাও, যুদ্ধক্ষেত্রে ভুলটা করো না। যুদ্ধক্ষেত্রে ভুল করলে রেকটিফিকেশন হবে না, এইখানে ভুল করলে রেকটিফিকেশনটা হবে। এটা আগে বুঝতে শেখো, আইডেন্টিফাই করতে শেখো। নিজের যদি ভেতরে কোনো ল্যাকিং থাকে, ল্যাকিং থাকাটাই উচিত, একজন মানুষ আমরা, কিন্তু ল্যাকিংটাকে বাবা ঠিকটাকেও তো কনভার্সনে করতে হবে না। তার জন্য বলছি সবার প্রথমে ল্যাঙ্গুয়েজ পেপার দুটোকে সিরিয়াসলি নাও। 100 নাম্বার 100 নাম্বার 200 নাম্বার। থার্ড পেপার উইল বি দ্য তৃতীয় পেপার, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। অ্যানাদার ডিজাস্টার ফর 99% জুডিশিয়াল সার্ভিস ক্যান্ডিডেট। 99, এখানে যতজন আছে সবাইকে বলছি, এই সেশনটা যতজন পরে দেখবে সবাইকে বলছি 99%-এর সমস্যা আছে। জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার। কি করে? জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার যে পেপারটা থাকবে সেখানে 12.5 করে, অর্থাৎ 12.5 করে 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। আর বাকি যে কোয়েশ্চেনগুলি থাকবে সেগুলো থাকবে পিওর এমসিকিউ বেস্ট, অ্যাওয়ার্ড, স্পোর্টস, হ্যানা ত্যানা, বুকস, অথার্স, এগুলোর উপরে। কি করে করব? হাউ এক্স্যাক্টলি উই আর গোয়িং টু ডু? কনফিউশন ही কনফিউশন है, সলিউশন कुछ पता नहीं না, সলিউশন पता है। তার জন্য আমার ইউটিউব চ্যানেলে আমি খুব সুন্দর করে একটা ভিডিও আপডেট করে রেখেছি, হাউ টু প্রিপেয়ার দ্য জেনারেল নলেজ এন্ড কারেন্ট অ্যাফেয়ার পেপার। দেখতে হবে, জানতে হবে এবং খাটতে হবে। তুমি শর্টকাট খুঁজছো, যতজন আছো সবাইকে বলছি তোমরা শর্টকাট খুঁজছো। কি করে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসকে আমি শর্টকাটে মেনটেন করে এইভাবে বেরোতে পারি? হবে না। একটা ছোট্ট এক্সাম্পল দিই। লাস্ট উইকে জুডিশিয়াল সার্ভিসের ক্লাস নিচ্ছিলাম, আমার একজন ছাত্র আছে, আমি তার নামটা বলছি না, সে আমাকে বললো স্যার আমি অপশনালে না এই পেপারটার জায়গায় এই পেপারটা দেবো। আমি ওকে প্রোজ অ্যান্ড কনসটা ভালো করে বুঝালাম, ভালো করে বললাম যে দেখ এটা হলে এই জিনিসটা আছে, এটার কস্ট বেনিফিট রেশিওতে এটা আছে। ও বললো স্যার না এটা দেখে না আমার সোজা মনে হচ্ছে। বললাম ভালো কথা, সোজা মনে হচ্ছে, ইফ ইউ আর কনফিডেন্ট অন দ্যাট গো ফর ইট, আই উইল নট রেস্ট্রিক্ট ইউ। কিন্তু আমার এক্সপিরিয়েন্স এই পেপারটার উপরে বেস করে কিন্তু খুব একটা কেউ জেএস এখন অবধি ক্লিয়ার করেনি, এবং এটা আমি এক্সপার্টসদের থেকে শুনেই বলছি। কারণ আমার ওপরেও তো নিশ্চয়ই কেউ না কেউ আছেন, অনেকে আছেন, আমি তাদের নাম বলছি না, কাউকে টিআরপি দেওয়ার উদ্দেশ্য নয় এখানে। কিন্তু
ওই সাবজেক্টটা নিয়ে যখন আমি ওকে বললাম, না স্যার আপনি যে पार्टनरशिप पेपरটা বলছেন, पार्टनरशिप पेपरটাতে देयर विल बी वन प्रॉब्लम सर, पार्टनरशिप पेपर में तो सिर्फ एक ही प्रॉब्लम है। आई सेड व्हाट, क्या प्रॉब्लम है बताओ, बताओ मुझे क्या प्रॉब्लम है। नहीं सर वहां से बहुत प्रैक्टिकल ओरिएंटेड सवाल पूछते हैं, लगभग 90% या 80% जो सवाल बनता है सर वो तो प्रैक्टिकल ओरिएंटेड बनता है। मतलब यस ऑफ कोर्स इट इज नेचुरल, प्रैक्टिकल सवाल ही तो बनेगा। एंड ही वाज लाइक क्यों सर आप क्यों बोल रहे प्रैक्टिकल सवाल ऐसे बनेगा, कोई थ्योरेटिकल बेस्ड कोई क्वेश्चन नहीं दे सकता क्या। देन आई रिप्लाई टू दैट गाय कि भैया जब तुम जाके WBJS क्लियर करके मैजिस्ट्रेट बन जाओगे उस टाइम पे क्या आपको थ्योरेटिकल बेस्ड प्रॉब्लम मिलेगा या प्रैक्टिकल बेस्ड प्रॉब्लम मिलेगा। ही वाज शॉक्ड, ही वाज लाइक हाँ सर सही बोले, प्रैक्टिकल ओरिएंटेड क्वेश्चन तो मिलेगा, या प्रैक्टिकल ओरिएंटेड ही तो सिचुएशन को डील करना है। तो आई रिप्लाइड हिम कि जब वहां पे जाके प्रैक्टिकल ओरिएंटेड प्रॉब्लम को डील करोगे तो व्हाई नॉट हियर, क्या दिक्कत क्या है तुमको, क्या प्रॉब्लम है। नहीं सर इसमें इतना प्रैक्टिकल क्वेश्चन आता है ना दिमाग घूम जाता है कभी कभार। देन आई आस्क्ड हिम वंस अगेन हैव यू रेड द पार्टनरशिप एक्ट इन द राइटफुल वे, क्या तुमने ढंग से पढ़े भी हो इस पेपर को या बस क्वेश्चन पेपर देखे बोल रहे हो। बोला नहीं सर। देन आई कॉट हिम इमीडिएटली बिकॉज ही रिप्लाइड कि नहीं सर मैंने सिर्फ क्वेश्चन पेपर देखा है ऊपर से, मैंने पढ़ा नहीं है सब्जेक्ट। देन आई रिप्लाइड बैक वंस अगेन कि दैट्स योर प्रॉब्लम, दिस इज द अल्टीमेट इशू ब्रदर। क्या प्रॉब्लम है, आप कोशिश कर रहे हो कि हमको किस तरीके से कितना शॉर्टकट में हम इस एग्जाम को निकल सकते, बट दैट्स नॉट द केस, दैट्स नेवर गोना हैपन। তুমি চাইছো তুমি শর্টকাট বের করবে, তুমি খাটবে না কেন, একটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোয়েশ্চেন আসবে, মাথাটাকে খাটাতে হবে, প্রভিশনটাকে অ্যাটাচমেন্ট করতে হবে, আমি খাটবো না, শর্টকাটে বের করব। দ্যাট ইজ দ্য মেন ইস্যু, দ্যাট হ্যাজ বিকেম দ্য মেন ইস্যু। অধিকাংশ ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এটা আমি দেখতে পাই, এটা ছাত্রছাত্রীদের দোষ দিচ্ছি না, ভুলটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি, সত্যিটাকে বোঝানোর চেষ্টা করছি, কারণ বাস্তবটা বাস্তব, নাটকবাজি চলে না আমার সামনে। তুমি শর্টকাট খুঁজছো, তুমি ভাবছো আমি কতগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার করে যাব, সেখান থেকে কিছু স্পেসিফিক প্রশ্ন ফাঁসবে, সেই প্রশ্নগুলোকে আমি দেব, হাতের মুঠোয় কাটলেও দুনিয়া মুঠ্ঠিমের মতো করে ক্যাপচার করব, ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস ক্লিয়ার্ড, ম্যাজিস্ট্রেট হয়ে যাব। ট্রাস্ট মি, ট্রাস্ট মি, ট্রাস্ট মি, ভুল হবে না, হতে নেই, হতে পারে না। কেন হতে পারে না, পরীক্ষাটা তো একটা নিজস্ব স্ট্যান্ডার্ডাইজেশন আছে, একটা নিজস্ব রেসপেক্ট আছে, পরীক্ষাটা নিজে নিজেকে একটা রেসপেক্টের জায়গায় দেয়। রেসপেক্ট ইউর এক্সাম, প্লিজ রেসপেক্ট ইউর এক্সাম। এইভাবে ভেবো না যে আমি শর্টকাট মেনটেন করে কোনো মতে জিনিসটাকে ম্যানেজ করে বেরিয়ে যাব, তারপরে পুরো জিনিসটা ইজিলি ও চুটকে মে নিকাল জায়গা, কাটলো দুনিয়া মুঠ্ঠি মে, হবে না, তোমায় খাটতে হবে। জিকে কারেন্ট অ্যাফেয়ার পেপার থেকে থাকছে 100 নাম্বার, খাটতে হবে পেপারটার জন্য। তারপরেই আসবে সিভিল প্রসিডিউর কোড, সিপিসি, ওয়ান অফ মাই ফেভারিট সাবজেক্ট এভার এভার। সিপিসি সব থেকে ভয়ের সাবজেক্ট স্টুডেন্টদের জন্য। কেন ভয়ের সাবজেক্ট, কারণ সাবজেক্টটার একটা কোঅর্ডিনেশন আছে, যে কোঅর্ডিনেশনটা অন্যান্য কোনো সাবজেক্টের মতো একটু নয়। রুল অর্ডার এক জায়গাতে একটা কানেকশন তৈরি করবে, একটা ল অফ কানেক্টিভিটি তৈরি করবে, কানেক্টিভিটিটাকে ক্রিয়েট করে সেটা ওরিয়েন্টেড আমি আনসারটা ফ্রেম করব কি করে, আনসারটার সাথে কোন কেস লটা কোথায় কানেক্ট হচ্ছে, কনস্টিটিউশনাল কি প্রিন্সিপাল আছে, জুরিসপ্রুডেন্সিয়াল কি ভ্যালুয়েশন আছে, এই সবগুলো মাথায় রাখার একটা চাপ। আই ডু এগ্রি, এত কিছু মাথায় রাখা খুব চাপ, যার জন্য আজকে থেকে যারা যারা জুডিশিয়াল সার্ভিস 2022 এবং 23-এর জন্য বসবে বলে ভাবছো, আজকে থেকে তারা একটা কাজ অবশ্যই শুরু করো, দ্যাট ইজ মেমোরাইজিং গেম, অর্থাৎ মেমোরি গেম যেটাকে বলা হয় সেটাকে শুরু করো। কিভাবে শুরু করবে, প্রশ্ন আসতে পারে, স্যার মেমোরি গেম জিনিসটা কি বোঝান। তুমি যখন কোনো একটা টপিক পড়ছো, শিখে নাও, শিখে নাও, ভালো করে শিখে নাও। তুমি যখন কোনো একটা টপিক পড়ছো, টপিকটা থেকে কোন কোন প্রশ্ন তুমি যদি কোয়েশ্চেন পেপার সেট করতে তুমি তুলতে, তুমি কোন কোন প্রশ্নগুলোকে তুলতে, সেটাকে তুমি এখান থেকে আগে নিজে ভেবে নাও, এবং অ্যাজ আ স্টুডেন্ট নয়, অ্যাজ অ্যান এক্সপিরিয়েন্স সিনিয়র ব্যক্তিত্ব হিসেবে তুমি এই কোয়েশ্চেনটা এখান থেকে কেন পিক আপ করতে, এবং এবং এই কোয়েশ্চেনটা আমি ইন ফিউচারে কিভাবে ইমপ্লিমেন্ট করবো প্র্যাকটিক্যাল লাইফে, আগে এটা বুঝে নাও। বুঝে নিলে দেখবে তোমার মাথার ভেতরে ব্যাকগ্রাউন্ডে ওই জিনিসটা তোমার ফটোগ্রাফিক মেমোরিতে এমনি সেভ হয়ে যাবে। তিতলি একটা কোয়েশ্চেন করেছে, একটা কোয়েশ্চেন প্রাইভেট কলেজে ল পড়া যায় না, হ্যাঁ কেন পড়া যায় না তিতলি, ডেফিনেটলি পড়া যায়, ওয়াই নট, ডেফিনেটলি ইউ ক্যান, 100% ইউ ক্যান। তো এনিওয়েজ মেমোরি গেমটাকে একটু শুরু করো, রোট লার্নিং করো না, মুখস্থ করো না,
নোটস পড়ো না, নোটস লাথি মেরে ফেলে দাও। আমিও যদি কোনো নোটস দিই লাথি মেরে দূর করে দাও বাড়ি থেকে। কোনো টিচার কোনো নোটস দিলে ছুঁড়ে ফেলে দাও। আমার নোটস লাথি মেরে ফেলো, বাকি যারা টিচার্সরা নোটস দেবেন তাদের রেসপেক্ট দিয়ে ফেলে দিও, আমারটা লাথি মেরে ফেলে দিও, আমি খুব খুশি হবো তাতে। নোটস কালচারে পড়াশোনা বন্ধ করতে হবে, চলবে না ভাই নোটস কালচারে পড়াশোনা। যদি জুডিশিয়াল সার্ভিস ইওর টার্গেট, নো। কেন বলছি? আচ্ছা, কোনোদিনও তোমরা ভেবে দেখেছো যে যারা যারা এখানে আছো বা যারা যারা তোরা এখানে আছিস, কখনো হ্যাভ ইউ এভার থট অফ ইট যে নোটস কি, হোয়াট ইজ আ নোটস ইজ অল অ্যাবাউট? আমি কেন কথাগুলো বলছি? অধিকাংশ ক্ষেত্রে ছাত্রছাত্রীদের আমি দেখতে পাই তারা, এটা আমি তাদেরকে কোনো দোষ দিচ্ছি না, বাচ্চাদের কোনো দোষ নেই, বাচ্চাদের সবসময় সব কিছু ওকে। বাচ্চাদের যেভাবে যে স্ট্রাকচারে তৈরি করা হয়েছে সেই স্ট্রাকচারটাই ভুল। কি সেই স্ট্রাকচার? এবং এটা করেছেন বাংলার কিছু স্বার্থান্বেষী টিচার, যারা নিজেদেরকে শিক্ষক বলে দাবি করেন কিন্তু আলটিমেটলি নোটস বেচার কারবার। কারণ এর বাইরে কিছু করার যোগ্যতা নেই, কিছু করতে পারবো না, তাই জন্য কি করেন? নোটস কি? আমি একটু পরিষ্কার করে আসি ভাই, নোটস কি? আচ্ছা, যারা যারা এখানে আছিস, যতজন এখানে আছিস, প্রত্যেকে তো একজন ছাত্র বা একজন ছাত্রী, প্রত্যেকে। আমাকে কেউ একটু কমেন্ট সেকশনে লিখে বলতো যে বাবা নোটস জিনিসটা কি? আমি 1 মিনিট সময় দিচ্ছি। নোটস কি? নোটস বলতে তুই কি বুঝিস? আমাকে একটু এখানে কমেন্টে লিখে দেখাতো, যারা যারা আছিস, যতজন আছিস, যারা যারা ছাত্র ছাত্রী, কাকে বলে নোটস, কারে কয়? নোটস বলতে আমরা কি বুঝি? যে নোটস 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 এর একটা ব্যাপার থাকে। কি, কাকে বলে নোটস? কি নোটস বোঝাও আমাকে। স্যার এটা কি সব সাবজেক্টের ক্ষেত্রে? আপনি খুব ভালো বলছেন, আমার খুব ভালো লাগছে। তুমি কোয়েশ্চেনটা তিতলি একটু ঠিক করে করো, আমি বুঝলাম না। মানে সব সাবজেক্টের ক্ষেত্রে মানে কি বলতে চাইছো, কি বোঝাতে চাইছো একটু বলো আমাকে। আমি চেষ্টা করবো তোমার প্রশ্নের উত্তর দেওয়ার, নিশ্চয়ই চেষ্টা করবো। একটু ডিটেলে বলো, তাহলে আমার একটু বুঝতে সুবিধা হবে। নোটস হলো টিচার্সদের দেওয়া একটা সাজেশন। তাহলে সাজেশন কি? নোটস যদি সাজেশন হয় তাহলে অ্যাকচুয়ালি সাজেশন কি? তুষার কি লিখছে? তুষার লিখছে ইউ আর মাই ফেভারিট টিচার, থ্যাংক ইউ। নোটস নিয়ে যেটা বলছেন আপনি এটা সেরা। সত্যি সবাই শুধু নোটস আর নোটস। নোটস হচ্ছে একটা কনসেপ্ট বুঝে সেটাকে নিজের মতো করে লেখা। ভেরি গুড, লাভলি, শাবাশ। অর্কপ্রভ ঘোষ, নোটস পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং অফ আ সাবজেক্ট, দ্যাটস দ্য থিং, দ্যাট ইজ দ্য থিং, দ্যাটস দ্য থিং। লাভ ইউ অর্ক। সামুদ্রিকা, অ্যারেঞ্জ স্টাডি ম্যাটেরিয়ালস। না সামুদ্রিকা, অ্যারেঞ্জ স্টাডি ম্যাটেরিয়ালস এর জন্য বইটা আছে না। বই কখনো অ্যারেঞ্জ স্টাডি ম্যাটেরিয়াল হতে পারে, নোটস কখনো হতে পারে না। অ্যাডভোকেট দেবপ্রিয়া চক্রবর্তী লিখছেন সামারি অফ দ্য সাবজেক্ট। ভেরি গুড, খুব ভালো পয়েন্ট, একদম পারফেক্ট ধরেছো। আর কিছু, এনিথিং এলস এক্সেপ্ট অল দিস ইস্যুস? इंपॉर्टेंट पॉइंट गैदरिंग, ओके फाइन, वेरी वेल। আর কিছু? और कुछ इसको छोड़ के? নোটস কি? নোটস কি? আমি সবার কাছে জিজ্ঞেস করছি নোটস কি? হোয়াট ইজ আ নোটস ইজ অল অ্যাবাউট? বোঝাও, আমি একটু বুঝি। নোটস নিয়ে অনেকের অনেক কনফিউশন আছে। স্যার আপনি নোটস দেন না কেন? আপনি পছন্দ করেন না কেন? নোটস নিয়ে এলে এরকম ভাবে উল্টো পাল্টা বলে কেন বলেন? আপনার নোটস লাথি মেরে ফেলে দিন কেন বলছি? তার পেছনে কারণ আছে, বোঝাবো একটু পরে। বলো, আর বলো, আর কিছু আছে মাথা থেকে? আর কিছু আসছে যে নোটস কাকে বলে? যেগুলো বললে এছাড়া কিছু আছে? যে এইটাকে নোটস বলে, এইটা হচ্ছে নোটস। কি নোটস বোঝাও, আমি একটু বুঝবো আজকে তোমাদের কাছে। আমি আজকে তোমাদের ছাত্র, তোমরা আমার টিচার। বোঝাও আমাকে নোটস কি, কারে কয় নোটস, কারে কয়? আমি একটু শুনি। যার যেটা মনে হচ্ছে সেটা লেখ, কোনো সমস্যা নেই, ইটস নট আ বিগ ডিল। আমি সবার সাথে কোঅর্ডিনেট করে কথা বলছি। লেখ নোটস কাকে বলে দেখি, আমি একটু দেখি। নোটস বলতে আমরা কি বুঝি? এই যে নোটস 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 নোটস, এটা কি, কেন হয়, কি হয়, নোটস কাকে বলে? লেখো, লিখে আমাকে জানাও। হোয়াট এক্স্যাক্টলি ডু ইউ আন্ডারস্ট্যান্ড? অর্ক খুব ভালো লিখেছে, তুষারও খুব ভালো লিখেছে। অন দি আদার হ্যান্ড দেবরতী নয় বোধ হয়, দেবপ্রিয়া খুব ভালো লিখেছে, খুব ভালো লিখেছে। তোমরা তিনজন, এর বাইরে তোমাদের কিছু জানানোর আছে? মানে নোটস বলতে কি বোঝো? আমি আশেপাশে দেখতে পাই ক্লাস হয়ে গেলে আমরা হার্ড কপি নোটস দিয়ে দিই, এই করে দিই, সেই করে দিই। নোটসের প্রয়োজন আছে, একদম নেই আমি বলবো না, সেটা 0.00001%। বোঝাচ্ছি। নোটস কি সবসময় নিজের বানানো উচিত? যা বুঝলাম সেটা লেখার মাধ্যমে প্রকাশ করাই নোটস। ঠিক আছে, ভালো কথা তিতলি, ভালো লিখেছো। আমি একটু আসি, নোটস কাকে বলে, ঠিক আছে? নোটস বিষয়টা বোঝো, আন্ডারস্ট্যান্ড দ্য টপিক। ইরশান আলী, নোটস মানে আমার মনে হয় যে ফিউ ইম্পর্টেন্ট থিংস উইচ আই শুড কিপ ইন মাইন্ড। অ্যাবসলিউটলি, দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল ডেফিনেশন। আসছি,
আমি একটা চ্যাপ্টার পড়লাম, একটা চ্যাপ্টার আমি পড়ছি, কি সেই চ্যাপ্টার? সেকশন 32 সাবসেকশন 1 ডাইং ডিক্লারেশন এভিডেন্স অ্যাক্ট। যারা জুনিয়র তারা বুঝবে না, যারা সিনিয়র আছো তারা বুঝবে। ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট সেকশন 32 সাবসেকশন 1 ডাইং ডিক্লারেশন আমি পড়লাম, হয়ে গেল। আরেকটা টপিক আমি ধরছি, কে অ্যানাদার টপিক সেকশন 160 সিআরপিসি 160, আরেকটা টপিক হয়ে গেল। ধরে নেওয়া যাক ইকুয়ালিটি বিফোর ল, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আর্টিকেল 14, ইকুয়ালিটি বিফোর ল। Article 21, no person shall be deprived of his life and personal liberty except the procedure established by the law. চারটে টপিক পেলাম, একটা আইপিসি থেকে নেওয়া, বা সরি একটা সিআরপিসি থেকে নেওয়া, বা একটা এভিডেন্স থেকে নেওয়া, একটা তোর কনস্টিটিউশন থেকে নেওয়া। এই যে তিনটে টপিক যদি তিনজন টিচার পড়ান, তাহলে তিনি পড়াচ্ছেন তার নিজস্ব একটা পার্সপেক্টিভের উপরে বেস করে। কেননা ল সাবজেক্টের সাথে কমিউনিকেশন করতে হয়, কথা বলতে হয়, জানতে হয়, কনভারসেশন করতে হয় ল টপিকগুলোর সাথে। একজন টিচার যখন পড়াচ্ছেন, নোটসের কিন্তু প্রয়োজন আছে, 100% আছে, খুব অল্প, খুব খুব আসবো সেটাই পড়ে। একজন টিচার যখন তোমায় পড়াচ্ছেন, তিনি তার নিজস্ব দর্শন থেকে পড়াচ্ছেন, তার একটা ফিলোসফিক্যাল পার্সপেক্টিভ থেকে পড়াচ্ছেন, তার একটা সোশ্যালিস্টিক কনসেপ্ট থেকে পড়াচ্ছেন, তার একটা পার্সপেক্টিভ থেকে পড়াচ্ছেন। এবং অ্যাজ আ টিচার ওয়েন আই উইল গিভ ইউ সাম নোটস, যেটা আমি দেখতে পাই ডিফারেন্ট ক্ষেত্রে ডিফারেন্ট লোকজনের, একটা চ্যাপ্টার যেটা বইতেই লেখা আছে সেই জিনিসটাকে ঘুরিয়ে পেঁচিয়ে নতুন রকম করে একটু মডিফাইড করে 10-12 পাতা বা 7-8 পাতার ভেতরে একটা করে কোনো মতে জিনিসটাকে একটা কোলাবোরেটিভ জোনে করে স্টুডেন্টদের কাছে জেরক্স করিয়ে থুপে দেওয়া, দ্যাট ইজ কল্ড দেয়ার নোটস। এটা কিন্তু আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না, আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি। যারা নোটসের ব্যবসা করেন, পড়লো কথা সবার মাঝে, যার কথা তার বুকে বাজে, এটা যেন না হয়, মাইন্ড ইট। সবাইকে নিয়ে বলছি, যারা এই জিনিসগুলোকে এই ফরমেশনে করেন, তা যে টিচার নোটটাকে ড্রাফট করছেন তিনি তো তার পার্সপেক্টিভ থেকে লিখলেন। তার পার্সপেক্টিভটা এবং অন্য আরেকজন ব্যক্তির পার্সপেক্টিভ, একজন ছাত্রের পার্সপেক্টিভ এক হতে পারে? হওয়া উচিত? নেভার। দেয়ারফোর নিজের নোট সবসময় নিজেকে বানানো উচিত। নোটস কি? একটা চ্যাপ্টার আমি পড়লাম, সেই চ্যাপ্টারটা আমি এক্স্যাক্টলি কি বুঝেছি, ওই গোটা চ্যাপ্টারটাকে একটা সিঙ্গেল A4 সাইজ শিটের ভেতরে এপিট আর ওপিট মিলিয়ে নিজের মতো করে যে যে পয়েন্টগুলো ইম্পর্টেন্ট, হাইলাইটেড, সেই পয়েন্টগুলোকে ঠিকঠাক ফর্মেটিভস মেনটেন করে জাস্ট 1 লাইন 2 লাইনের ভেতরে নমিনেট করে লিখে রাখাটাই হচ্ছে অ্যাকচুয়ালিটিতে নোটস। দ্যাট ইজ কল্ড নোটস। এর বাইরে নোটসের কোনো ডেফিনেশন নেই। আর যখন, আচ্ছা কখনো এটা ভেবে দেখেছিস, অনেকে আমি দেখতে পাই যে নোটস 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 এরকম একটা ব্যাপার কাজ করে। হ্যাভ ইউ এভার সিন আর হ্যাভ ইউ এভার থট একটা বই সব থেকে বড় নোট? একটা টেক্সট বুক আমার কাছে এই মুহূর্তে নিয়ে ওই সাইডে আছে, সে আমি উঠবো না এখন। একটা বই সব থেকে, একটা কোনো বই, বুক কোনো একটা বই, কিতাব সব থেকে বড় নোট, সেটা কোনোদিনও ভেবে দেখেছিস? এত ইনফরমেশন যখন একটা চ্যাপ্টারের ভেতরে ইনকর্পোরেটেড করে রাখা আছে, তাহলে সেগুলো তো নিশ্চয়ই গবেষণা করে লেখা, রিসার্চ ওয়ার্কের মাধ্যমে লেখা। সব থেকে বড় নোটস তো বই হতে পারে। সব থেকে বড়, যদি আমি নোটস খুঁজতে যাই, রিলায়েবল নোটস। একটা বইয়ের জায়গায় আমি একটা সাবজেক্টের জন্য 2টো করে বই কিনবো, আমি তাই সাজেস্ট করি। I suggest that whether it is for West Bengal Judicial Service, whether it is for West Bengal Legal Service, whether it is for LLB students, আমি একটা সাবজেক্টের জন্য সবসময় 2টো বই সাজেস্ট করি। কেন? একটা বইয়ের পুরোপুরি যদি কোনো কিছু না পাওয়া যায়, সেটাকে আমি অন্য আরেকটা বইয়ের সাথে মার্জিনালাইজ করে ম্যানেজ করব। বই তো সব থেকে বড় নোটস। নোটস কালচারে পড়াশোনা বন্ধ করতে হবে যদি ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস ক্র্যাক করতে হয়। কেননা পৃথিবীতে কোনো অরিন্দম কাঞ্জিলাল, কোনো একে ল একাডেমি, কারুর ক্ষমতা নেই তোমায় নোটস পড়িয়ে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় ক্র্যাক করাতে পারবে। হবে না, হতে নেই, হতে পারে না, হতে নেই। কেন হতে নেই? কারণ তুমি তো জানো না কোয়েশ্চেনটা কোত্থেকে ফ্রেম হবে। সাপোজ তুমি সিআরপিসি পড়ছো, অতগুলো সেকশন, অ্যারেস্ট, মেইনটেনেন্স, সিকিউরিটি ফর কিপিং পিস অ্যান্ড গুড বিহেভিয়ার, কনস্টিটিউশন অফ ক্রিমিনাল কোর্টস অ্যান্ড অফিসেস, রিভিউ, রিভিশন, অ্যাপিল, বেল, বন্ড, এতগুলো প্রভিশন বা ইনহেরেন্ট পাওয়ার অফ দ্য হাইকোর্ট, মিসলেনিয়াস পার্ট যেটা আছে, এতগুলো টপিক থেকে ভাই গোটা কোয়েশ্চেনগুলো কোত্থেকে আসবে তুমি জানো? আমি জানি।
আমরা কেউ জানি? সম্ভবই নয় জানা, এটা হতেই পারে না। কেন হতে পারে না? তাহলে পিএসসি কে বিট করে যাওয়ার ক্ষমতা আছে আমাদের? তাহলে তো ব্যাপারটা অনেকটা ওই মানে ওই ঘুষের ব্যাপার এসে গেল, টাকা দাও চাকরি নাও, এটা তো তাই দাঁড়াচ্ছে যদি তাই হয়। আমি যদি ওই অ্যাঙ্গেল থেকে ভাবি, তাই এটা হয় না কিন্তু। সো যদি তোমার সাবজেক্টটা জানতে হয়, তোমাকে সাবজেক্টটার গভীরে ঢুকতে হবে, তার জন্য দরকার টাইমটাকে ডিভোট করা। কোনো ছাত্রছাত্রী আসেন আমার কাছে যার সারাদিনে 3 ঘন্টা পড়লে হয়ে যায়, কোনো ছাত্রছাত্রী আসেন যার সারাদিনে মিনিমাম 12 ঘন্টাও পড়তে লাগে। আমি নিজে দেখেছি বলে বলছি, আমি দেখি বলে বলি। 12 hours a day that person is studying, অবশ্যই উপযুক্ত টাইম ফ্রেমিং করে। দেখি তিতলি কি লিখেছে। এক্স্যাক্টলি সেটাই যদি লিখি, আমার যদি বুঝিয়ে দিতে পারি কনসেপ্ট ক্লিয়ার, দেন হবে ব্রড কোয়েশ্চেন। হ্যাঁ অ্যাবসলিউটলি, ব্রড কোয়েশ্চেন মানেই তাই, তুমি যেটা বুঝেছো তোমার নিজের ভাষায় লিখতে হবে, কনসেপ্টটা পাল্টাবে না। আমি জানি না তিতলি তুমি কিসের স্টুডেন্ট, কিসের ছাত্র বা তুমি কিসের ছাত্রী, কি পড়াশোনা করছো আমাকে একটু জানাও, তা সত্ত্বেও তোমার প্রশ্নের উত্তরটা দিই, হ্যাঁ এটাই হবে। কোনো একটা টপিক, কোয়েশ্চেন কিন্তু একটা টপিকের ওপরে বেস করে তৈরি হয়। তুমি আমায় জানাও তুমি কোন মানে কি নিয়ে পড়াশোনা করছো, আমি চেষ্টা করছি তোমার এই প্রবলেমটাকে আরেকটু ডেপথে সলিউশন করে দেবার। সুতরাং নোটস কালচারে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস চলবে না, লাথি মেরে ফেলে দেবে। আমিও যদি নোটস দিই ফেলে দেবে বাইরে, ছুঁড়ে ফেলে দেবে। যেটা করতে হবে, বই কালচারটা ফেরত আনতে হবে। বই সব থেকে বড় নোটস। পৃথিবীতে যদি বেস্ট কোনো বই থেকে থাকে বা বেস্ট যদি কোনো নোটস থেকে থাকে, সেটা হচ্ছে বই। আর পৃথিবীতে যদি কোনো বই থেকে থাকে, সব থেকে বেস্ট নোটস হচ্ছে বই, সব থেকে। কখনো তুমি দেখেছো যে যারা কোনো বড় কিছুর প্ল্যানিং করেন তারা নোটস পড়ে করেন না, তারা বেসিক কনসেপ্টটা ক্লিয়ার রাখেন, পরিস্থিতি অনুযায়ী সেই জিনিসটাকে চেঞ্জ করতে পারেন। আজকে যদি আমি তোমাকে নোটস দিই, তুমি তার বাইরে কোনো দিনের জন্য পড়বে না, এটাই বাস্তব। আমি স্টুডেন্ট সাইকোলজিটা খুব ভালো বুঝি। তুমি যতই আমার সঙ্গে বলো না দাদা পড়ে ফেলবো, না স্যার এই করে ফেলবো, তুমি পড়বে না। তোমার সাইকোলজি তোমায় পড়তে দেবে না। ফ্যাক্ট ইজ ফ্যাক্ট, সত্যিটা সত্যি। ওই নোটসের ওই 6-7 পাতার বাইরে তুমি পড়বে না, হবে না, হবে না। নোটস কালচারে পড়াশুনো বন্ধ, বই কালচার শুরু। এবং ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস 2022 এবং 2023 যারা ছাত্রছাত্রী, যারা অ্যাসপিরেন্ট, তাদের জন্য বলছি, চুজ ইয়োর অপশনাল ভেরি 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 ওয়াইজলি। আমার লিমিটেশন অ্যাক্ট ভালো লাগছে, তোমার লিমিটেশন অ্যাক্ট ভালো লাগছে না, হতেই পারে। আমার মুসলিম ল ভালো লাগে না, তোমার মুসলিম ল ভালো লাগে, সেটাও হতে পারে। কিন্তু মাথায় রাখতে হবে, আমরা এখানে ভালো লাগা খারাপ লাগার জন্য প্রেম বিনিময় করতে আসিনি বাবা। আমরা এখানে এসেছি একটা উদ্দেশ্য নিয়ে। কিসে উদ্দেশ্য? পরীক্ষাটাকে আমায় ক্র্যাক করতে হবে। এই কথাগুলো আমি আমার এক্সপিরিয়েন্স, আমার ফেলিয়ারের এক্সপিরিয়েন্স এবং অন্যান্য যে সমস্ত আমি আমার বন্ধু বান্ধবদের দেখেছি, অ্যাসপিরিয়েন্সদের দেখেছি, তাদের থ্রুতে নেওয়া এক্সপিরিয়েন্সগুলো তোমাদের সাথে শেয়ার করছি। ফ্যাক্ট ইজ ফ্যাক্ট, নাটকবাজি করবে না, পোষায়ও না। আমি একদম নিজেও পছন্দ করি না, তাই স্ট্রেট কাট কথা বলতে ভালোবাসি। পরিষ্কার কথা, যদি তুমি নিজের অপশনালকে ভালো ওয়েতে চুজ না করতে পারো, তুমি ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের মেন্স পরীক্ষা ক্র্যাক করতে পারবে না। হয় না, হতে নেই, হতে পারে না। চুজ ইউর অপশনাল ওয়াইজলি, কারণ অপশনালে 300টি নাম্বার থাকবে, 300 মার্কস। অনেকে এটা নিয়ে কোয়েশ্চেন করে যে দাদা তাহলে আপনার মতে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় বেস্টেস্ট অপশনাল কি হতে পারে? 3টে, গুনে গুনে 3টে, তার বাইরে কিচ্ছু নেই আমার কাছে। আমি আবারও বলছি, আমার পার্সপেক্টিভ মানে তোমার পার্সপেক্টিভ সেটা একদম নয়। হতেই পারে ইউর পার্সপেক্টিভ মাই ডিফার ফ্রম মি। আমার কাছে WBJS এ 3টে অপশনাল বেস্ট: হিন্দু ল, লিমিটেশন, পার্টনারশিপ। These are the 3 components which I always suggest to the aspirants. সহজ, রিলায়েবল, ট্রাস্টওয়ার্দি, মনে রাখাটা বেশি ইজি। তার মানে কি তুমি জুরিসপ্রুডেন্স নিতে পারো না? পারো। তুমি যদি সেই সাবজেক্টের হিটটা নিতে পারো, ইউ আর ওয়েলকাম। তুমি বলতে পারো যে দাদা তাহলে আমি কি স্পেসিফিক রিলিফটা নিতে পারবো না? পারো। যদি তুমি হিট নিতে পারো কিচেনের, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। কিন্তু নিজের ক্যারিয়ারে যদি ডিজাস্টার ক্রিয়েট করে ফেলো, ইউ উইল বি ফিনিশড ফর এভার। না, অন্তত ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের ক্ষেত্রে উইল বি ফিনিশড ফর এভার। কারণ জেনারেলদের জন্য 3 বারের বেশি দেওয়া যায় না, রিজার্ভেশনদের জন্য 5 বারের বেশি দেওয়া যায় না। সিম্পল গল্প, ড্রামা করে লাভ নেই, ফ্যাক্টে এসো। চুজ ইউর অপশনাল ভেরি ওয়াইজলি। সেকেন্ড, কিভাবে শুরু করতে পারো?
অপশনালে তুমি দেখো তোমার জন্য কোন অপশনালটা সব থেকে বেশি ট্রাস্টওয়ার্দি বা যেটা তোমার বেশি ভালো লাগে, তুমি সেটা দিয়ে আগে শুরু করো। আস্তে আস্তে ধরাচুরো গায়ে উঠলে দেখবে সবটাই কোঅর্ডিনেশন করতে করতে ম্যানেজ হয়ে যাবে। কিন্তু কিন্তু পড়তে বসার অভ্যাসটাকে বাড়াও, এবং পড়তে বসার অভ্যাসটা তখনই এক জায়গায় সঠিকভাবে থাকবে যখন তোমার এই জায়গাটা সঠিক ওয়েতে থাকবে, এই জায়গাটা, এইখানটা। আমি সবসময় জুডিশিয়াল সার্ভিস ক্যান্ডিডেটদের বলি সকাল 6টায় ওঠো, ওয়েক আপ অ্যাট 6:30 or 6। কেন? এবার এটা নিয়ে অনেকে একজন গার্জিয়ান বলেছিলেন পরীক্ষা, ঠিক এরকমভাবে বলেছিলেন, পরীক্ষা দেবে 1-1.5 বছর পর, আপনি ওকে এখন থেকে সকাল 6:30টায় উঠতে বলছেন কেন? ও তো 9টার আগে ঘুম থেকেই ওঠে না। এটা দোষ দিচ্ছে, আমি একটু মিমিক করে দেখলাম, মিমিক করলাম। আমি ভদ্রলোককে বললাম যে উনি একজন সরকারি চাকুরিজীবী। আমি বললাম যে আপনি তো নিজেও একটা কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে নিশ্চয়ই চাকরিটা পেয়েছেন। আমার কথাবার্তার স্টাইল ভাই খুব একটা ভালো না, আমি কথাবার্তা খুব একটা ভালোভাবে ভদ্রভাবে বলতে পারি না, আমি স্ট্রেট কাট কথা বলি, কারণ নাটকবাজি আমার পোষায় না। তো ভদ্রলোককে আমি মুখের ওপরে বললাম যে আপনি তো নিজেই একটা কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করেছেন, তাহলে পড়তে হয়েছিল তো নাকি? হ্যাঁ, পড়তে তো হয়েছিল। পড়াটা আপনি কবে থেকে শুরু করেছিলেন? পরীক্ষার একদিন আগে না পরীক্ষার পরের দিন থেকে? ও মনে হয় একদিনে পড়লে কি করে ক্র্যাক করবো। তাহলে কি করে করলেন? না, মিনিমাম আমার তার জন্য 3 বছর সময় দিতে হয়েছিল, 3 years, বিকজ ওনারও ফার্স্ট অ্যাটেম্প্ট ফেল, জুডিশিয়ালে নয়, অন্য ডিপার্টমেন্টে, সেটা উজ্জ্ব রাখবো। আচ্ছা, তার মানে 3 বছর ধরে আপনি লাগাতার পড়ে গেছেন? হ্যাঁ, পড়তে তো স্যার হয়েছে। তাহলে সেই 3 বছরের প্র্যাকটিসটা, 3 দিনের বা 3 বছরের খাবার যদি আমি আজকে থেকে আপনাকে এক্ষুনি করতে বলি, পারবেন নিতে আপনি? না, তা তো পারবো না। তাহলে আপনার মেয়ে সকাল 9টার আগে বিছানা ছেড়ে ওঠে না, খুব ভালো কথা, আমার কোনো ইস্যু নেই, ওটা ওর ব্যক্তিগত জীবন, ও কি করবে না করবে, হু দ্য হেল অ্যাম আই, আমি কেন কথা বলতে যাবো? কিন্তু ও যখন আমার কাছে আছে, আমার মতো করে ওকে চলতে হবে। কেন? তুমি মেন্স পরীক্ষা ভাই দিতে যাবে সকাল 9টা থেকে, তোমার প্রথম পেপারটা শুরু 9টা থেকে 12টা, মাঝখানে 2 ঘন্টার গ্যাপ, 2টো থেকে 5টা সেকেন্ড পেপার, একদিনে 2টো পেপার, আলাদা আলাদা করে পেপারটা হয় না, একদিনে 2টো পেপার। যদি তুমি সকাল 6:30টায় না ওঠো, যদি ভাই তোমার 9টা থেকে পেপার শুরু হয়, তাহলে মিনিমাম 40টা মিনিট আগে বা আধ ঘন্টা আগে তো এক্সামিনেশন হলে পৌঁছতে হবে রে বাবা। তুমি যদি 6টায় না ওঠো, এবার যার ওঠার অভ্যাস নেই, সকালবেলা আর্লি ইন দ্য মর্নিং যার ওঠার অভ্যেস নেই, তার জন্য সমস্যা কি? সে ঘুম থেকে উঠে প্রথম দিন তার ভেতর একটা ড্রুপিনেস ফিল করবে, একটা ড্রাউজি ব্যাপার ফিলিং করবে সে, কারণ তার ব্রেন এবং তার বডি দুটোর কোঅর্ডিনেশন, তার বডি ক্লকটা ওই জায়গায় নেই। উঠে এরম করবে, এরমভাবে ঢুলবে, এরম হবে। যখন আমি গভীর রাত অবধি কাজ করি, এক একদিন আমারও এরকম হয় যে আমি এরকম করে ঢুলি, কাজ করতে করতে আমার চোখটা অনেক সময় লেগে আসে। কেন? অভ্যাস নেই অতটা। এটা ফ্যাক্টটাকে স্বীকার করতে শেখো, যেটা সত্যিটাকে প্লিজ স্বীকার করতে শেখো। 6টায় যদি তুমি ওঠো, বা উঠেই তো তুমি হুড়মুড়িয়ে রেডি হতে পারবে না। ওঠানোর পর, ঘুম থেকে ওঠার পর আমাদের প্রাথমিক কাজ কি? প্রথম কথা, ঘুম থেকে ওঠার পর বিছানার উপরে বসে যে জোনটা আমরা ছেড়ে বেরিয়ে এসেছি, অর্থাৎ যে পুরনো জোনটা আমরা ছেড়ে গতকাল বেরিয়ে এসেছি এবং আজকের যে দিনটা শুরু হচ্ছে, পুরনো জায়গা যা নেগেটিভ সেটাকে সরিয়ে দেওয়া। তার জন্য ঠান্ডা হয়ে একটু বসতে হয়, মিনিমাম 2-3 মিনিট, আমি 5 মিনিট ধরলাম। 5 মিনিট পর তুমি নামবে, ব্রাশ করবে, মিলিয়ে নিও এগুলো হবে কিনা, মিলিয়ে নিবি এগুলো হয় কিনা। তুমি ব্রাশ করবে, ব্রাশ করতে করতে তোমার অটোমেটিক্যালি সেখানে 5-10 মিনিট গেল। যদি ধরি তুমি 6টায় ওঠো, 5 মিনিট যদি একটু বসে ঠান্ডা হয়ে মাটিতে নামলে, ব্রাশ করতে করতে তোমার 10 মিনিট চলে গেল, বেজে গেল 6:15 হলো। স্নান করতে হবে তোমায়, অত সকালবেলা স্নান করা কিন্তু অভ্যেস নেই, তো তুমি নিশ্চয়ই স্নান না করে যেতে পারবে না। একটা ড্রাউজিনেস, এমনি একটা গা ঘিনঘিনে ব্যাপার আসবে নিজের প্রতি। আর এটা মাথায় রেখো, মাথায় যদি জল না পড়ে বা গোটা বডিতে যদি নমিনাল ওয়াটার না পড়ে, আমাদের এন্টায়ার বডির যে বেসিক হিট, সেই হিট কিন্তু ঠান্ডা হয় না। যার জন্য দেখবে অতিরিক্ত জ্বর হয়ে গেলে স্নান করায়। বেদে এগুলো লেখা আছে, বেদান্ত উপনিষদে এই ন্যাচারাল থিওরিগুলোই লেখা আছে। এক্সেস জ্বর হলে স্নান করায় কেন? হিটটাকে ডাউন করার জন্য। আমাদের যেমন বডি হিটটাকে ডাউন করানোর জন্য স্নানের প্রয়োজন পড়ে, মেন্টাল হিটটাকেও ডাউন করানোর জন্য কিন্তু স্নানের একটা প্রয়োজন আছে, সায়েন্টিফিক্যালি বলছি। স্নানটা করবে, যেই মুহূর্তে তুমি স্নান করবে, এবার হুড়মুড়িয়ে তো নিশ্চয়ই তুমি 2টো মগ একসাথে নিয়ে স্নান করতে পারবে না, একটা সময় লাগবে। স্নান করতে আমি ধরলাম আরো হাফ এন আওয়ার হয়ে গেল, 7টা হয়ে গেল।
আসবে, গা হাত পা মুছবে, ফ্রেশ হবে, নতুন জামা কাপড় পরবে, পরে তুমি খেতে বসবে। ধরলাম 7টা 10 তুমি কিছু খেতে বসলে, সমস্যার বিষয় সেকেন্ড। কি সমস্যার বিষয় সেটা? অত সকালবেলা আমাদের মতো বাড়ির বা আমার ধারণা যতজন এখানে সেশনটা দেখছিস বা পরে দেখবি, আমাদের সকালবেলা উঠে কিন্তু ভাত খাওয়ার অভ্যেস নেই। কেননা ওটা হয় না, খাওয়া যায় না, সকালবেলা খেতে গেলে একটা ভমিটিং টেন্ডেন্সি ক্রিয়েট হয়ে যায়। সুতরাং তোমাকে খেতে হবে হালকা ফুলকা কিছু, অল্প স্বল্প। কারণ যদি এক্সেস কিছু হয়ে অ্যাসিড যদি ফর্ম করে যায়, তাহলে তোমার বডিতে যে আনচান করবে তুমি খাতায় লিখতেই পারবে না, কারণ তোমার বডিটাই তো ডিস্টার্ব করছে। ফ্যাক্টর একটা বড় সড়ো। দেয়ারফোর তোমায় অল্প করে কিছু খেতে হবে। এবার পেট তো তাতে ভরবে না, এবার অল্প করে কিছু খেতে খেতে বেঁচে গেল তোমার 7:30। মাথায় রাখবে পরীক্ষা কিন্তু তোমার শুরু হচ্ছে 9টার থেকে, সকাল 9টা শার্প। 1 মিনিটও তোমার জন্য পিএসসি বসে থাকবে না। পরীক্ষা শুরু 10 মিনিট আগে ভেতরে ঢুকতে দেয়, তারপরে গেটটা পার্মানেন্টলি ক্লোজ করে দেয়, তারপরে ঢুকতে দেয় না। মাইন্ড ইট। এবার তুমি যে 7:30 বেজে গেল, এবার তুমি বাড়ি থেকে বেরোলে, হাতে রইল কতক্ষণ? 1.5 ঘন্টা, 1.5 hours। বাড়ি থেকে যে যাবে, যদি তোমার নিজস্ব গাড়ি থাকে তোমার কপাল ভালো, যদি তোমার নিজস্ব গাড়ি না থাকে তাহলে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে যেতে হবে। সকাল 7:30 গাড়ি পাওয়া যথেষ্ট একটু ডিফিকাল্ট। আমি কলকাতা শহরের ছেলেমেয়েদের নিয়ে কথা বলবো না, আমি গ্রাম বাংলার ছেলেমেয়েদের নিয়ে কথা বলবো, আমি মফস্বলের ছেলেমেয়েদের নিয়ে কথা বলবো। কলকাতার ক্যালকেশিয়ানসদের নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই, তারা বড় লোক। আমার গ্রাম বাংলার ছেলেমেয়েগুলি আমার মতো নয়, আমার গ্রাম বাংলার ছেলেগুলি আমার মতো গরিব, কষ্ট করে তাদের চলতে হয়, লড়াই করে তাদের চলতে হয়। আমি আগে তাদেরটা ভাববো, কলকাতাবাসীকে নিয়ে আমি ইন্টারেস্টেড নই। যখন তুমি পাবলিক ট্রান্সপোর্টেশনে আসবে, ভগবান না করুক, ঈশ্বর না করুন, রাস্তায় যদি কোনো একটা বিপদ আপদ ঘটে, তাহলে সেই সময়টা নষ্ট হচ্ছে। তোমায় মাথায় রাখতে হবে 9টায় পরীক্ষা হলে আমায় বাই এনি কস্ট 8:20 থেকে 25-এর ভেতরে এক্সাম হলে পৌঁছতে হবে। ফ্যাক্ট ভেবে দেখো। পৌঁছে এবার তুমি যদি বসার জায়গা না পাও, তাহলে তোমায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে, সেখানে তোমার এনার্জি কনজিউম হয়ে গেল। তুমি মিলিয়ে নাও, একদম আমি বেসিক ল্যাঙ্গুয়েজ থেকে বলছি, বেসিক সাইকোলজি থেকে বলছি। টাইমটা কনজিউম হয়ে গেল। যেই মুহূর্তে সময়টা কনজিউম হয়ে গেল, তোমার বডি কিন্তু আস্তে আস্তে এনার্জিটাকে রিলিজ করা শুরু করে দিয়েছে, কারণ তুমি খেয়েছো অল্প। ঢোকার আগে একটু চকলেট অল্প করে খেয়ে নিলে এনার্জিটা বেশি আসে। 9টা থেকে পরীক্ষা দিতে বসলে, আমি চ্যালেঞ্জ করছি 1 ঘন্টা 15 মিনিট যাবে, তুমি দেখবে তোমার চোখ নামতে শুরু করেছে, প্র্যাকটিস যদি না থাকে। তার জন্য বলছি সকালবেলা উঠো। যতক্ষণে তুমি ফার্স্ট এক্সাম শেষ করবে 12টায়, 12টার পরে তো তুমি বেরিয়ে গেলে, তারপরে 2 ঘন্টার সময় আছে। ওই 2 ঘন্টায় যখনই বেরিয়ে তুমি কিছু খাবে, তোমার এনার্জির 50% আরও বেরিয়ে যাবে। ওখানে মিলিয়ে নিয়ে ওটা হয় কিনা? 50% উইল গন, 50% এনার্জি উইল গন। অর্থাৎ আগের 20% আর এখানে 50%, 70% এনার্জি গন। সেকেন্ড এক্সামের জন্য আছে মাত্র 30% এনার্জি। প্লাস বাড়ি এসে পরের দিনের সাবজেক্টগুলোকে রিভিশনটাও করতে হবে। পরের দিন পরীক্ষা, কোনো ছুটি নেই। এই কষ্টটা, অর্থাৎ সকাল 6টা থেকে বিকেল 5টা, অর্থাৎ অলমোস্ট 11 ঘন্টা, এই যে টাসেলটার ভেতর তুমি যাবে না, এই টাসেলটা তোমার শরীর তোমায় দেবে না, যদি না তুমি এখান থেকে নিজেকে ফিট রাখতে পারো। যার জন্য দেখবে আমি অনেক সময় সোশ্যাল মিডিয়াতে আপলোড করি, ফিট ইন্ডিয়া তো হিট ইন্ডিয়া। কেন? এক্সারসাইজ করার দরকার কোথায়, মেডিটেশন করার দরকার কোথায়, যোগা করার দরকার কোথায়? এই কারণের জন্য। দিস ইজ দ্য রিজন। নিজের মাইন্ডসেটটাকে ফ্রেশ রাখতে সাহায্য করবে নিজেই তুমি নিজেকে, এটা একটু চেষ্টা করো। এবং 4th, সিলেবাসটা ভালো করে দেখো, কোয়েশ্চেন পেপারগুলো ভালো করে দেখো। কিন্তু কোয়েশ্চেন পেপার শুধুমাত্র প্র্যাকটিস করে যাব, এর বাইরে কিছু করব না, এর বাইরে কোনো কনসেপচুয়াল ক্ল্যারিটির দরকার নেই। যদি করে থাকো, যদি ভেবে থাকো, গেট রেডি টু ফেস দ্য ডিজাস্টার ইন ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশন। আমি কিন্তু সেখানে পরীক্ষার সময় তোমার সাথে থাকবো না। শুধু আমি কেন, তুমি যার কাছে খুশি পড়তে পারো, যেই তোমার শিক্ষা গুরু হন, যার কাছে খুশি পড়ো, সেই ব্যক্তিত্ব কিন্তু তোমার সাথে তখন পরীক্ষার হলে থাকবে না। তোমায় নিজের জোরে চলতে হবে। তাই জন্য বলছি বাবা, মাইন্ডসেটটাকে আগে একটু শক্ত করো, স্ট্রং মেন্টালিটি করো, যাতে আমি 11 ঘন্টা এই লড়াইটা, এই যে কষ্টটা, এই যে স্ট্রেংথটা যাবে, এটাকে আমি যাতে ঝেলতে পারি। প্রথম পরীক্ষাটা, মানে প্রথম যে ফার্স্ট যে এক্সামটা হবে, সেটা দিয়ে এখন তুমি বেরোবে, তোমার এই যে হাতটা দেখছো, এই জায়গাটা এখান থেকে শুরু হবে, ঠিক এই জায়গা থেকে পেনটা নামবে, নেমে এই অবধি, স্পেশালি আঙুলের মাথা দুটো বা এই 3টে জায়গা যেটায় আমরা পেনটা ধরি, এই জায়গাটা ব্যথায় ফেটে যাবে। মিলিয়ে নিও তুমি এটা।
এবং তারপর সেকেন্ড হাফে যখন 2 থেকে 5টা পরীক্ষাটা তুমি দিয়ে বেরোবে, যদি তোমার অভ্যাস না থাকে তুমি দেখবে এই গোটা জোনটা পুরো ধরে গেছে মাথায়, এবং এখান থেকে ব্যথাটা আস্তে 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 গোটা হাত সমেত পুরো ক্যাপচারাইজ করে নিয়েছে। এবং সাথে যদি মাইগ্রেন থাকে আমার মতো, তাহলে তো হয়েই গেল। তাহলে ওই যে ব্যথা শুরু হলো, তুমি ঘুমাবে কখন, তুমি পড়বে কখন? সুতরাং একটু এক্সারসাইজ, একটু ব্রিদিং এক্সারসাইজ, মেডিটেশন, যোগা এবং আর্লি ইন দ্য মর্নিং ওঠাটা প্লিজ অভ্যাস করো, না হলে কিন্তু পারবে না। চ্যালেঞ্জ করছি, পারবে না। একদিনে হবে না, একদিনে করতেও হবে না। অল্প 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 করে অভ্যেসটাকে বাড়ানো শুরু করো। অল্প, একদিন কর, আবার পরের দিন কর, অল্প 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 করে বাড়া। আমার কাছে বেস্ট সাজেশন হচ্ছে সকাল 8টায় যদি কেউ 9টায় ওঠে কোনোদিনও, তার সবার প্রথমে ওঠা উচিত হচ্ছে সকাল 8টা। পরের দিন 5 মিনিট করে কমাবো, 5 মিনিট, 5 মিনিটস বা 10 মিনিটস, যেটা যার উপর ডিপেন্ডেন্ট। আমি যেমন 15 মিনিট করে কমিয়েছিলাম। 8টায় উঠলাম, পরের দিন উঠলাম 7:45, 15 মিনিটস, কিচ্ছু যাবে আসবে না। তোর মাইন্ড তোকে এটাই বলবে, और हाफ एन आवर सो लेते, कोई बात नहीं बेटा, और हाफ एन आवर सो लो। अरे एक ही का दिन को तो बात है, একটাই দিনেরই তো ব্যাপার। ওই একদিন যদি সারেন্ডার করে দিস, সারা জীবন সারেন্ডার করে যেতে হবে। তুই পারবি নাই চাইলে, সেই জায়গা থেকেই বেরোতে পারবি না। সো নিজেকে দেওয়া নিজের কমিটমেন্ট যেন থাকে। লাস্ট অ্যাডভাইস ফর টুডে, যারা 2023-এর জন্য প্রিপারেশন করছো, আমি সারাদিনে একটা শিডিউল করে দিই। মানে যারা যারা আমার জুডিশিয়াল সার্ভিসের আমার কাছে ক্যান্ডিডেটসরা পড়তে আসেন, আমি তাদের সারাদিনে একটা শিডিউল করে দিই। কি সেই শিডিউলটা করে দিই? সেই শিডিউলে পরিষ্কার বলা থাকে আজকে এই জায়গার এতটা টপিক তোমাকে খুব ভালো করে শেষ করতে হবে। আছে মাইগ্রেন অ্যান্ড স্পন্ডিলাইটিস, ভেরি গুড। তাহলে তুই আরো বেটার ওয়েতে বুঝতে পারবি কি সমস্যাটা দাঁড়াবে। মানে ইউ উইল আন্ডারস্ট্যান্ড, ইউ উইল ডেফিনেটলি গোনা আন্ডারস্ট্যান্ড যে প্রথম দিনের পরীক্ষার পরেই কি পরিস্থিতিটা হবে। তো যাই হোক, আমার কাছে যারা জুডিশিয়াল সার্ভিস পড়তে আসেন তাদেরকে আমি একটা স্কেডিউল করে দিই। কি স্কেডিউল করে দিই? এই স্কেডিউলে অনুযায়ী এই দিনে এতটা টপিক তোমাকে করতে হবে, করতেই হবে। এবং কারণ আমি প্রত্যেক দিন ফিডব্যাক নিই সেটার, যে কি হলো। নিজের কাছে যখন নিজে কোনো কমিটমেন্ট করছিস যে আমি জুডিশিয়াল সার্ভিস পরীক্ষাটা দেবো মানে দেবো, নিজের কাছে করা নিজের কমিটমেন্ট থেকে ভুল করেও সরে আসবি না। মাথায় রাখিস, তুই যদি নিজেকে বিট্রেয়াল করিস, ভবিষ্যতে নিজের ফিউচারে নিজের স্বপ্ন থেকে ইউ আর গোয়িং টু ফার অ্যাওয়ে। ডোন্ট ডু দ্যাট। ডু ইট অন দ্য বেসিস অফ অথেন্টিসিটি। নিজের জন্য করতে হবে না, ফ্যামিলির কাছে নিজের স্টেটাস বাড়াবার জন্য করতে হবে না, সোসাইটির কাছে নিজের স্টেটাস বাড়াবার জন্য জাজ হতে হবে না। জাজ হতে হবে দেশের জন্য, আমার ভারতের জন্য। কেননা আমার ভারতের অনেক জাজের কিন্তু এখনো প্রয়োজন আছে। ভালো করে শুরু করো। আমি বিশ্বাস করি তোমরা জিতবে, 100% জিতবে। কিন্তু দেশের জন্য করো, প্লিজ দেশের জন্য করো, নিজের জন্য করো না। পরিবারের কাছে স্ট্যাটাস মেইনটেনেন্সের জন্য, ফ্রেন্ডস আমাকে জাজ বলে রাখবে না, দেশের জন্য করো। দেশের তোমাকে প্রয়োজন আছে। আজকের জন্য এইটুকুনি। আবার দেখা হবে একদিন লাইভ সেশন। এরকম হুট করে লাইভ সেশন নিতে আসবো কোনো রকম নোটিফিকেশন ছাড়া। ভালো থেকো, প্রিপারেশন করতে থেকো, আনন্দে থেকো। এবং অবশ্যই শেষে বলে রাখি, ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস 2023-এর ফাউন্ডেশন ব্যাচ একে ল একাডেমিতে অলরেডি কিন্তু শুরু আমাদের হয়ে গেছে। যদি কেউ ইন্টারেস্টেড থাকো, নিশ্চয়ই কথা বলে নিও, আমাদের সাথে ভর্তি হয়ে যেতে পারো। যদি চাও তবে ভর্তি হও, নাহলে হতে হবে না। 9830057267 এবং 9836870055, এই দুটো হচ্ছে আমাদের অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার। যে কোনো সময় ফোন করতে পারো, যে কোনো সাহায্যে ফোন করতে পারো। যদি কিছু বুঝতে না পারো, রাত 10:30টার পরে অবশ্যই ফোন করতে পারো। চেষ্টা করব ডাউটটাকে রিজলভ করে দেওয়ার, চেষ্টা করব সবাইকে স্যাটিসফাই করতে পারবো, কোনো রকম অ্যাসুরেন্স নেই, চেষ্টা করতে পারি। আজকের জন্য এটুকুনি। ভালো থেকো, প্রিপারেশন করতে শুরু করো এবং অবশ্যই নিজের মাইন্ডসেটকে সুন্দর করে ফ্রেশ রেখো, রিফ্রেশিং রেখো এবং অবশ্যই ভালোবাসায় থেকো। জয় হিন্দ। অরিন্দম কাঞ্জিলাল সাইনিং অফ।